প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় খবরের কাগজের নিয়মিত আয়োজন খবরের কাগজ লেখক আড্ডায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুশতাক মুকুল। আজ আমার সাথে লেখক আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় কথা সাহিত্যিক, সদ্য বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক নাসিমা আনিস। চলুন আজ কথা বলি তার সাথে, তার বই নিয়ে, তার লেখালেখি নিয়ে এবং এবারের বইমেলা নিয়ে তার সাথে কথা বলবো। নাসিমা আনিস, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। নাসিমা আনিস, প্রথমেই জানতে চাই যে এবারের বইমেলা একটি ভিন্নতর প্রেক্ষাপটে হচ্ছে, বিলম্বিত একটি বইমেলা। এই বইমেলাকে আপনি কিভাবে দেখছেন? শেষ পর্যন্ত জল্পনা কল্পনা সব ছাড়িয়ে যে মেলাটা হতে পারলো এবং প্রকাশক, পাঠক, লেখক, আমার মনে হয় সবাই খুশি। প্রকাশকরা হয়তো বা একটু ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু মেলাটা চলমান থাকাতে আমার মনে হয় অনেক দিক থেকে এটা ভালো হলো। প্রকাশকরা হয়তো ক্ষতিগ্রস্ত হবেন, কারণ রোজার মাস, ঈদ সমাগত, মানুষ এখন কাপড় চোপড় কেনার দিকে বেশ ঝুঁকে পড়বে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমার মনে হয় মেলাটা হওয়াতে আমার, কারণ 21-এর মেলা হবে না, এটা আসলে বাঙালি হিসাবে আমরা আসলে মানতে পারি না। আপনার যে প্রথম বইটি প্রকাশ পেয়েছে সেটি একটি উপন্যাস, তো উপন্যাসই প্রথম প্রকাশ পেল এবং উপন্যাস লেখায় কেন এল? না, আমি শুরু করেছিলাম ছোট গল্প দিয়ে। সাধারণত সবাই কবিতা লেখে, ছড়া লেখে, কিন্তু আমি আসলে গদ্য সাহিত্য দিয়ে শুরু করেছিলাম। গল্পই লিখছিলাম, গল্পের বই হওয়ার কথা ছিল, এবং আমি যে উপন্যাসটি লিখেছি সেটার যে পটভূমি, সেটা দিয়ে আমি একটা আসলে গল্প লিখতে চেয়েছিলাম। কিন্তু যখন আমি লিখতে বসেছিলাম তৃতীয় লিঙ্গদের নিয়ে, আপনারা যাদেরকে থার্ড জেন্ডার বলেন, কিন্তু তখন আর আমি এটাকে ছোট গল্পে আটাতে পারিনি, যার জন্য আমাকে উপন্যাসে চলে যেতে হয়েছিল। এবং এটার পাণ্ডুলিপি যখন আমি জমা দিই এবং সেটা উপন্যাস হয়ে যায়, ওরাই পুরস্কৃত হয়ে যায় এবং তাদের দায়িত্বের মধ্যেই পড়ে যায় বইটা প্রকাশ করা। ফলে আমার ছোট গল্প বই প্রথম না হয়ে উপন্যাসটাই প্রথম হলো। যেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই কথাটা বলা হয় যে আসলেন, দেখলেন, জয় করলেন। নাসিমা আনিস যেন তার একটি উৎকৃষ্ট উদাহরণ, যে প্রথম বই মোহিনীর থান, যে উপন্যাস তিনি লিখলেন এবং সেটি লেখার পরে প্রতিযোগিতায় সেটি পুরস্কার লাভ করলো, জেমকন তরুণ কথা সাহিত্য পুরস্কার। এবং তারপর থেকে পুরস্কারের ঝুলি যদি দেখি আমরা, তারপর অনেকগুলো পুরস্কার পেয়েছেন এবং এবার আপনি কথা সাহিত্যে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেলেন। তো এই যে পুরস্কার পাওয়া, এটা আপনাকে কিভাবে আলোড়িত করে? পুরস্কার আসলে ব্যক্তিগত আনন্দ, এটার সঙ্গে মানে লেখার জন্য যে আমি খুব দায়িত্ববোধ নতুনভাবে বোধ করব সেরকম ব্যাপার না। পুরস্কার পেলে আনন্দ হয়, আমারও আনন্দ হয়েছে। না, এটা কি আবার নতুন করে লেখার তাগিদ সৃষ্টি করে কিনা, বা দায়বদ্ধতাটা আরো বাড়িয়ে দেয়? না, আমি সেটা কখনোই মনে করি না, কারণ দায়বদ্ধতা থেকেই লেখক লিখতে আসেন। যতক্ষণ পর্যন্ত তিনি মনে করেন যে তার অনেক কিছু বলার আছে, লেখার আছে, ততক্ষণ পর্যন্ত তিনি লিখে যাবেন। পুরস্কার সেখানে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি না। তার আনন্দ হয়, ব্যক্তিগত আনন্দ। প্রাপ্তির ঝুলিতে তো দেখি যে আপনি অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, অনেক পাঠকের ভালোবাসা পেয়েছেন। আসলে এই ভালোবাসা পাওয়ার উপরে তো আর কোনো পুরস্কার হতে পারে না। এবং এই যে 21-এর বইমেলা, সেখানে পাঠকের সাথে একটি নিবিড় সম্পর্ক হয় লেখকের, এবং সামনাসামনি দেখা হয়, অনুভূতি হয়। এবং এই যে যখন একজন পাঠকের সাথে সরাসরি মত বিনিময় করার সুযোগ পায়, এই বিষয়টাকে আপনার কেমন লাগে? দেখেন, আপনি যে বিষয়টা বললেন এটা একদমই আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। জনপ্রিয় ধারা যারা লেখক আছেন তারা মেলায় আসেন, স্টলে বসেন, এবং আমি দূর থেকে দেখি তারা পাঠকরা লাইন দিয়ে দাঁড়ান, বই বিক্রি হচ্ছে, অটোগ্রাফ নিচ্ছে। এগুলো শুধু আমার চোখের দেখা দৃশ্য, এর সঙ্গে আসলে আমার ব্যক্তিগত জীবনের লেখক হিসাবে কোনো সম্পর্কই নাই। আমি স্টলে খুব কম বসি, হয়তো দেখা গেল একদিন বসলাম, হয়তো একজন লেখক পাঠক এলেন, একটা বই নিলেন, এর বেশি প্রাপ্তি আমার খুব একটা ঘটেনি। আমি তো মোটেই জনপ্রিয় ধারার লেখক নই। লেখকের সাথে পাঠকের সংযোগ হয় তার লেখার মাধ্যমে, আত্মিক সংযোগটা সেখানেই ঘটে। তারপরও একজন লেখক যখন একজন পাঠকের সরাসরি দেখা পান এবং সেই পাঠক যখন তার প্রিয় লেখকের সান্নিধ্য পায়, সেই অনুভূতিটা তো নিশ্চয়ই একটি জাগে। জনপ্রিয় লেখকদের ক্ষেত্রে যতটা হয়, আমাদের মতো যারা অজনপ্রিয়ই আমি বলবো, তাদের ক্ষেত্রে এই প্রাপ্তিগুলো খুব কম। হয়তো বই কিনে নিয়ে যায়, তারপরে বইটা পাঠে পরবর্তী সময়ে হয়তো তারা যোগাযোগ করেন বা ইনবক্সে আমাকে বলেন, এরকম ঘটনা ঘটে। নাসিমা আনিস নিজেকে সবসময় অজনপ্রিয় লেখক বলতে চাচ্ছেন, আমরা সেটাকে মোটেও তা মনে করি না।
এবং আশা করি যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও সেটি ভাবেন না, নাসিমা আনিসের বিনয় হিসেবে সেটি আমরা নিতে চাই। তো নাসিমা আনিস, এই লেখালেখি যে আপনি করছেন কথা সাহিত্য, এই লেখালেখিতে আসার পটভূমিটা যদি একটু জানতে চাই। আমার পারিবারিক পরিবেশ ছিল পড়াশোনার মধ্যে, মানে আমরা যেটাকে আউট বই বলি, বাইরের বই, এগুলো পড়েই বড় হয়েছি। এবং একটা সময় আমার মনে হয়েছে, আমি যেহেতু বাংলা সাহিত্য পড়াই ক্লাসে, তো গল্প পড়াতে পড়াতে আমার মনে হয়েছিল আমারও বোধহয় কিছু বলার আছে, আমিও কিছু গল্প লিখতে পারি। এবং তারপরে আস্তে আস্তে লিখতে শুরু করি, গল্পই লিখি, গল্প লিখতেই ভালো লাগে। গল্পের প্রসঙ্গ আসলেই তো গল্পের চরিত্রের কথা আমাদের সবসময় মাথায় আসে, যে চরিত্রগুলোতে হয়তো পাঠক তার নিজেকে ভাবা শুরু করে। এই যে এক একটি চরিত্র আপনি এক একভাবে নির্মাণ করছেন, এই নির্মাণের পেছনের বিষয়টা কি? মানে চরিত্রকে কি আপনাকে ধরা দেয়, নাকি আপনি চরিত্র হয়ে যান? প্রথমে তো চরিত্রটা আমার কাছে আসে, চরিত্র তার নিজের মতো করে আসে, কিন্তু যখন লিখতে শুরু করি সবসময় যে আমি আমার কল্পনার মতো করেই চরিত্রটাকে চালাতে পারি এরকম নাও হতে পারে। একটা সময় চরিত্র নিজেই চলতে শুরু করতে পারে, আবার অনেক সময় আমি চেষ্টা করি যে আমি যেভাবে তাকে ডিজাইন করছি সেভাবে প্রকাশ করতে। এটা নির্ভর করে, এক এক সময় এক এক রকম। এই যে আপনি চরিত্র নির্মাণ ক্ষেত্রে কল্পনার কথা বলছেন, আবার বাস্তবতার ক্ষেত্রেও হয়তো একটা মেলবন্ধন আছে। এই যে কল্পনা এবং বাস্তবতা, এর যে মেলবন্ধন, এর যে সীমারেখা, সেটা কিভাবে টানেন? গল্প লিখলে তো শেষ পর্যন্ত তো টানতেই হয়, উপসংহার টানতেই হয়। কখনো আমার নিজের মতো করে হয়, কখন লেখক নিজেই সক্রিয় হয়ে ওঠে, তারপরে হয়ে যায়। বর্তমান সময়ে আমরা শুনি যে পাঠক সংখ্যা কমে যাচ্ছে, প্রযুক্তির ব্যবহারের কারণে পাঠক আস্তে আস্তে প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ছে এবং এই পাঠাভ্যাস কমে যাচ্ছে। পাঠককে আপনি কিভাবে পর্যবেক্ষণ করবেন? পাঠক তো কমে যাচ্ছে, কারণ ডিভাইস সবার হাতে হাতে। আবার কিছু সিরিয়াস পাঠক তো সবসময় যুগে যুগে রয়েছে, সেটা শিশু কিশোরদের মধ্যে যেমন আছে, যুবকদের মধ্যে যেমন আছে, বয়োবৃদ্ধের মধ্যেও আছে। কিছু পাঠক যুগে যুগে থাকে সিরিয়াস, কিন্তু আমাদের বেলায় বা আমাদের জেনারেশন বা তারও পরেও আর 2-3টা জেনারেশন যেমন ছিল, যে ছোটবেলাতেই বাড়িতে বই আসতো, পত্রিকা আসতো, পড়ার মধ্যে তারা থাকতো, সেই জিনিসটা এখন অনেকটাই কমে যাচ্ছে। যে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে আমরা যেটি দেখেছি 70 বা 80 বা 90 বা 00 দশকেও, যে মধ্যবিত্ত পরিবারে একটি লাইব্রেরি থাকবে, পারিবারিক লাইব্রেরি থাকবে বা বই থাকবে, সেখানে ক্লাসিক উপন্যাসগুলো থাকবে, বইগুলো থাকবে এবং সেগুলো পড়ার একটা প্রবণতা ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে এই যে প্রযুক্তির সময় আমরা দেখতে পাচ্ছি যে হয়তো বই আছে কিন্তু কারো পড়ার সময় নেই, কিংবা পড়ার চর্চাটা নেই। এই যে পাঠ্যাভ্যাস বদলে যাচ্ছে, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? নেতিবাচক একটা প্রবণতা, এবং এর জন্য পরিবার এবং বিদ্যালয় কাজ করতে হবে। সেদিন আমরা শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে 102টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা পাঠের দিক থেকে 73তম। এটা খুবই আশঙ্কাজনক। পাঠ্যাভ্যাস তৈরি করতে হবে এবং এই মোবাইল ডিভাইস থেকে চেষ্টা করতে হবে সরিয়ে আনতে। আমার মনে হয় এটা পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান যেটা করতে পারে সেটা হলো আমাদের বিদ্যালয়ে যে সময়ে শিক্ষার সময়টা 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, বিশেষ করে নিচু ক্লাসে স্টুডেন্টদের তো খুবই অল্প সময়, এই সময়টা বাড়াতে হবে এবং তাদের আনন্দের ভিতর দিয়ে পাঠ্যাভ্যাস তৈরি করতে হবে। লাইব্রেরি পিরিয়ড তাদের রাখতে হবে, লাইব্রেরিতে যাওয়ার পাঠ্যাভ্যাস তাদের তৈরি করতে হবে এবং একটা দীর্ঘ সময় তাদেরকে বিদ্যালয়ে রাখার পরিকল্পনা করতে হবে। আর বাড়িতে বাবা মাকে সজাগ থাকতে হবে। তারা স্বামী স্ত্রী মোবাইল ধরবে আর বাচ্চাদের বলবে যে পড়ো 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 পড়ো, তাহলে কিন্তু হবে না। কিন্তু এই প্রযুক্তির বিকাশের সাথে যদি দেখি, আমরা যদি ইউরোপের বা উন্নত কান্ট্রিগুলোতে দেখি, সেখানে কিন্তু পাঠ্যাভ্যাস বিলুপ্ত হয়নি। এবং তাহলে কি আমরা সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন করে উপযোগী কোনো কিছু সৃষ্টি করতে পারছি না, নাকি এই পাঠ্যাভ্যাস যে প্রযুক্তির মাধ্যমে করা যায় সেই জায়গা থেকে আমরা নজর দিচ্ছি না? দেখেন, পৃথিবীর বহু দেশ আছে যেখানে বাচ্চারা মোবাইল হাতে নিতে পারে না এবং আইন করেই 17 বছর বা 16 বছরের আগে কোনো ছেলেমেয়েরা হাতে মোবাইল নিতে পারবে না। আমাদের দেশে তো সেটা নেই। বাচ্চাকে খাওয়াচ্ছে, জন্মের পরে 1 বছরের বাচ্চাকে মোবাইল দিয়ে খাওয়াচ্ছে এবং সেইটার সঙ্গেই বড় হয়ে যাচ্ছে। তো ও তো জানে এটাই আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। প্রযুক্তির ব্যবহার আপনি কিভাবে করলেন সেটাই আপনার মেধা। প্রযুক্তি তো থাকবে, প্রযুক্তি না হলে তো পৃথিবী চলবে না, কিন্তু আপনি কেমন করে ব্যবহার করলেন
সেটাই আপনার মেধা। নাসিমা আনিস, আপনি তো যখন থেকে লেখা শুরু করেছেন তারপর থেকে দু হাত করে লিখছেন এবং পুরস্কারের কথা একটু আগেই আমি বলছিলাম যে আপনি নানা পুরস্কারে ইতিমধ্যে ভূষিত হয়েছেন, কিন্তু এই লেখালেখির যে ধারাবাহিকতা, আমরা তো জানি যে অনেক সময় ক্লান্তিও আসে লেখালেখিতে। আপনার কোনো ক্লান্তি আসে কিনা, মানে রাইটার্স ব্লক হয় কিনা, বা রাইটার্স ব্লক যখন হয় তখন আপনি উত্তরণ করেন কিভাবে সেখান থেকে? আমি লেখা শুরু করি 30 বছর বয়সে, তারপর আমি 10 বছর লিখিনি। তার কারণ আমার সন্তানরা তখন বেড়ে উঠছিল, তাদের জন্য খুব অসুবিধা হচ্ছিল যে বাবা মা দুজনই রাইটার, আমার হাজব্যান্ডও রাইটার, কথা সাহিত্যিক হাবিব আনিসুর রহমান। তো আমি প্রায় 10 বছর না 8 বছর আমি লিখিনি। তারপরে 2002 সালে আমি আবার লেখালেখি শুরু করি, তখন আমার বয়স 40। এবং বলতে গেলে এখন পর্যন্ত আমার লেখক জীবন কিন্তু অনেক দীর্ঘ না, মাত্র 23 বছরের। আমার বয়স 63, কিন্তু আমার লেখক জীবন 23 বছরের। আর আমি না, এখন পর্যন্ত এমন হয়নি যে লেখা নাই বা আমি লিখতে পারছি না, এটা আমার হয়নি। কারণ আসলেই আমি অনেক লিখি না। 23 বছরে 18টা বই কিন্তু অনেক বই না। এবং আমার বই এমন না যে এত বড় বড় মহাকাব্যের মতো। আমার বই হয়তো, আমার কিছু উপন্যাস আছে হয়তো 90 পৃষ্ঠা, 96 পৃষ্ঠার এরকম। তো সুতরাং আমি যে খুব বেশি লিখেছি তা না, আমি খুব বেশিও লিখিনি। পাঠকদের বেশি জ্বালাতন করার পক্ষেও আমি না। তো এখনো আমার ওরকম হয়নি যে লিখতে পারছি না বা লেখা আসছে না, লেখার জন্য আমি খুব ছটফট করছি, লেখা আসছে না, এখনো হয়নি। হয়তো ভবিষ্যতে হতেও পারে। অনেকে বলে যে ধারাবাহিকতা থাকলে আসলে সেখান থেকে উত্তরণ পাওয়া যায়। এটা তো সেই ধারাবাহিকতারই কি বলবো যে বহিঃপ্রকাশ? হ্যাঁ, এটা হতে পারে। আমি কখনো থামিনি, কিছু না কিছু লেখার সঙ্গে আমি ছিলাম, সবসময়ই ছিলাম। তো তরুণ লেখকদের জন্য আপনি কি বলবেন? আমার খালি মনে হয় যেটা, মানে আমার এই সময়কার অভিজ্ঞতা থেকে বলি, সেটা হলো যে পড়ার সঙ্গে থাকলে না লেখার ব্যাপারে আপনি লেখা খুঁজে পাবেন। কারণ আপনার কিছু অভিজ্ঞতা আছে, আপনি যখন কিছু পড়বেন আপনি দেখবেন হঠাৎ করে ওইটা এসে আপনাকে তখন বলবে যে হ্যাঁ, এই তো একটা সাবজেক্ট আমার আছে, আমার স্মৃতিতে আছে, আমার মগজে আছে, আমার মননে আছে, আমি ইচ্ছা করলে সেটা লিখতে পারি। পঠনের সঙ্গে মানে পাঠ্যাভ্যাসের সঙ্গে থাকলে কোনো লেখকেরই লেখার জন্য খুঁজে বেড়াতে হবে না। কিন্তু এই যে আমরা বর্তমানে শুনছি যে এই যে প্রযুক্তির উৎকর্ষের সাথে এআই দিয়েও নাকি লেখালেখি করা হচ্ছে, এবং প্রচুর পরিমাণে কিন্তু এখন বই প্রকাশ হয় বইমেলাকে কেন্দ্র করে। প্রচুর যেমন প্রকাশক বেড়েছে, তেমনি লেখকের সংখ্যা বেড়েছে এবং হাজার হাজার কপি বই বেরোচ্ছে। কিন্তু আসলে কতটা মানদণ্ড বই বেরোচ্ছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তো আসলে এটাকে কিভাবে বলবেন, দেখবেন আপনি, বা কি বলবেন যে এত বই বেরোচ্ছে? আমাদের প্রকাশকদের সম্পাদনা পর্ষদ নেই। যদি সম্পাদনা পর্ষদ থাকতো, ধরেন একজন মানুষ প্রথম লিখতে এলো, তার একটা পাণ্ডুলিপি জমা দিল, সেখানে নিশ্চয়ই কিছু বাক্য ভুল থাকতে পারে, কিছু বানান ভুল থাকতে পারে, কাহিনীর মধ্যে অসামঞ্জস্য থাকতে পারে। সম্পাদনা পর্ষদ তখন এটাকে ঠিক করতে পারে, লেখককে বলতে পারে খুব বেশি সমস্যা থাকলে যে তুমি এটা আবার ঠিক করো। পর্ষদ ঠিক করতে পারে, তারা অনেক কিছু করতে পারে। এভাবে কিন্তু একটা সাধারণ মানের লেখাও অসাধারণ হয়ে উঠতে পারে এবং লেখককে এভাবে আপগ্রেড করা যেতে পারে এবং পাঠকও বইটা হাতে নিয়ে স্বস্তি বোধ করতে পারে পড়তে পড়তে। এই যে এইভাবে যে বিকলাঙ্গ বই বেরোচ্ছে যারা, এবং অনেক পাঠকই, সিরিয়াস পাঠক বলছেন যে তারা প্রতারিত হচ্ছেন বই কিনতে যেয়ে, তো সেটাকে আপনি কি? হ্যাঁ, এইবার বলি কথাটা, এই কথাটা আমি আজকে আরেক জায়গায় বলেছি। সেটা হলো বিদেশে যখন একটা বই বের হয়, বের হওয়ার আগে এই বইটা নিয়ে প্রকাশকরা অ্যাড করে, বইটার মধ্যে কি সাবজেক্ট আছে সংক্ষেপে তারা সেটা জানায়, এবং আপনি কেন বইটা পড়বেন সেই ব্যাপারেও তারা ব্রিফ করে। শুধু তাই না, বইটা যখন বেরিয়ে যায়, মানে বই নিয়ে বাজার সবাই জেনে গেল, বই কিন্তু বেরোচ্ছে না এখনো, তারও হয়তো 6 মাস পরে বইটা বেরোলো। আবার এই যে একটা বই, এই বইয়ের ফ্ল্যাপে পুরো কাহিনীটা মোটামুটি বলা থাকে। এবার আপনি ওই ফ্ল্যাপটা পড়বেন আগে, যে আপনার ভালো লেগেছে বা আপনি এই ধরনের লেখা পড়তে চান, এবার আপনি বইটা কিনবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। আমাদের দেশে এই চর্চাটা নেই, এই চর্চাটা হওয়া তার মানে বিপণনের একটি সমস্যা রয়ে গেছে এবং পাঠক এজন্যই প্রতারিত হয়। বই বাসায় নিয়ে যে কিছুটা পড়ার পরে মনে হয় আমার পয়সাটা জলে গেল। সে তো এটার জন্য দেখা গেল একটি ভালো বইও আর কেনার আগ্রহ পায় না। হ্যাঁ, সেটা তো সবসময় হচ্ছে। তো নাসিমা আনিস, আপনার সাম্প্রতিক সময়ের লেখালেখি নিয়ে কিছু কথা বলতে চাই, যে এইবারের বইমেলায় আপনার কি কি বই এলো? এবারের বইমেলায় আমার নির্বাচিত গল্প এসেছে। আমার এর আগে 5টি গল্পগ্রন্থ বেরিয়েছিল, সেখান থেকে কিছু গল্প নেওয়া, কিছু নতুন গল্প নিয়ে নির্বাচিত গল্প হয়েছে, করেছে অনুপ্রাণন।
আর গত বছর বেরিয়েছে আমার খুব কষ্টের একটা কাজ, সেটা হলো কলোনি বলে একটা আত্মজৈবনিক উপন্যাস বের করেছে জলধি। আমরা সেই বইগুলো শুভকামনা জানাই। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ঈদ সমাগত, আমরা তো ঈদে আনন্দ করব, ভালো খাবো, ভালো পড়বো, তবু বইমেলায় আসি, একটা দুইটা বই কিনি, আপনজনদের উপহার দেই, বইটা মানে মেলাটা, ঈদটা পরিপূর্ণ হয়ে উঠুক বইয়ের সান্নিধ্যে। নাসিমা নিস, আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।